আগের দিনের ব্লগে বেনারসে কাটানো প্রথম দিনের গল্প শুনিয়েছিলাম। আজকে নিয়ে এসেছি বেনারসে কাটানো দ্বিতীয় দিনের গল্প। আজকের দিনটা মঙ্গলবার, আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আজকে একদম সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বললে ভুল হবে, একদম ভোর ভোর উঠে পড়েছি। আজকে আমরা সবাই মিলে যাব অযোধ্যা। বেনারস থেকে অযোধ্যা শহরের ডিস্টেন্স প্রায় 220 কিলোমিটার। প্রচুর ট্রেনের অপশানস আছে, বাসেরও অপশানস আছে, বাট আমরা ক্যাবের অপশানটা সিলেক্ট করেছি যাতে আমরা একটু ফ্লেক্সিবল থাকতে পারি টাইমের ব্যাপারে। ক্যাবের ডিটেলসটা আমি লোকাল মার্কেট থেকেই পেয়ে গেছিলাম। 2-3টে জায়গায় একটু বার্গেনিং করার পর আমরা যেই ক্যাবটা নিয়েছি সেটা একটা 7 সিটার ক্যাব। এটার ভাড়া আমাদের পড়েছে 6,500 টাকা, ইনক্লুডিং অল দ্য টোল ট্যাক্সেস। যেহেতু বেনারস থেকে অযোধ্যা শহর পৌঁছতে 4 ঘন্টার ওপর সময় লাগে, তাই আমরা ভেবেছিলাম অনেকটা সকালে বেরোবো যাতে রাত্রিরে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরতে পারি। 6:30টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা উনি আসতে একটু লেট করেছিলেন, তাই আমাদের জার্নিটা স্টার্ট হতে হতে প্রায় 7:45 বেজে গেছিলো। খানিকটা ট্রাভেল করার পর বুঝতে পারলাম আমাদের ভোর 6:30টায় না বেরিয়ে একদিকে ভালোই হয়েছে, কারণ সকাল 8টার সময় এত বেশি কুয়াশা ছিল, বলতে গেলে 50 মিটারও ভিজিবিলিটি ছিল না। আমাদের ড্রাইভার দাদাকে অনেক আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। তোমরা ভিডিওতে কতটা দেখে বুঝতে পারছো জানি না, প্রচণ্ড বেশি কুয়াশা ছিল, মানে একদমই অল্প ভিজিবিলিটি ছিল। অনেকটা সকালে বেরিয়েছি বলে আমরা কেউই ব্রেকফাস্ট করিনি। এত সকালে ব্রেকফাস্ট করাটা আমরা প্রেফার করি না, তবে ড্রাইভার দাদাকে বলা আছে মাঝখানে কোথাও একটা থামিয়ে আমাদের ব্রেকফাস্টটা উনি করিয়ে দেবেন। তোমাদের সঙ্গে যেহেতু সবটা শেয়ার করি, একটা কথা বলি, যখন আমরা বেনারসে এসে পৌঁছোইনি, যখন প্ল্যানিং স্টেজে ছিল বেনারস, তখন আমাদের মনে হয়েছিল ডিসেম্বর মাসটা আমরা বেনারসে যে যাচ্ছি প্রচণ্ড মাত্রায় ঠান্ডা পাবো, বাট অ্যাকচুয়ালি সেরকম কিন্তু ঠান্ডা আমরা পাইনি। মানে কম্পেয়ার করে দেখলে বেনারসের থেকে বেশি ঠান্ডা কলকাতায় পেয়েছি। চলো তাহলে আস্তে আস্তে আমরা অযোধ্যার পথে এগোই। তোমরাও আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, মাঝখানে প্লিজ কেউ ছেড়ে যেও না। বেশ খানিকটা পথ ট্রাভেল করার পর একটা রোড সাইড ধাবাতে আমরা দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্টটা করার জন্যে। ধাবাটা মোটামুটি ভালোই ছিল, যেহেতু এখন ব্রেকফাস্ট টাইম, মোটামুটি সব ব্রেকফাস্ট আইটেমই পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমরা সবাই মশালা ধোসাটা নিলাম। আমার মায়ের একটু শরীরটা ভালো ছিল না, তাই মা কিছু খায়নি, শুধু চা খেয়েছিল, আমরা সবাই ধোসা খেয়েছিলাম। মামা লুলি, আই লুলি, মামা লুলি, দেখা না কি খাবার হচ্ছে? আমরা ধোসা খাচ্ছি। হ্যাঁ, আমরা ধোসা খাচ্ছি। ইডলি আছে? ইডলি জিজ্ঞেস করে ধোসা খাও না? না রে, ধোসা খেলে একদম মামা লুলি। এখানে বসো। ওইটা, হ্যাঁ, আবার কি খয়েরিটা?
চলো উঠে পড়ো, এখনো 2 ঘন্টা বাকি। আমার ফোনটা মেরে পাস তুমি গরমে তো আরো শরীর খারাপ হতো, এই যে শীতে তোমার যে সেই কথা না, ওর হ্যাঁ ওর কথা বাদ দাও, অত ঠান্ডা জল গাই কতকত করে খেয়ে যাচ্ছে, জলগুলো কি ঠান্ডা। ব্যাস মোটামুটি পেট পুজো করে আমরা আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যের পথে, অযোধ্যার পথে। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা মতো সময় বাকি আছে পৌঁছতে। এইবারে অযোধ্যার পথে যেতে যেতে আর রাস্তার দৃশ্য দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেটা আমার মনে হয় করাটা দরকার, যেটা আমি এতদিন করে উঠতে পারিনি। সেটা হলো আমরা বেনারস গেছিলাম ডিসেম্বর মাসে, 25 সালে ডিসেম্বর মাসে গেছিলাম। আর যে ব্লগটা তোমরা এখন দেখছো অযোধ্যার ব্লগ, সেটা হয়েছিল ডিসেম্বরের 30 তারিখ। এতগুলো দিন যে হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল, যে গ্যাপটা মাঝখানে হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি, কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। সেটার কারণ হলো মাঝখানে আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। কলকাতা থেকে পুনেতে আসার পর আমার নিউমোনিয়া হয়েছিল, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। সেই কারণেই আমি এতদিন ধরে কোনো ব্লগ বা কোনো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে শেয়ার করব বলে সমস্ত ভিডিও তো তুলে রেখেছিলাম, তাই আস্তে আস্তে পুরনো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগামী দিনগুলো তোমাদের সঙ্গে আমার কথাবার্তা চলতে থাকবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অযোধ্যা নগরীতে ঢুকে পড়েছি। আমাদের প্ল্যান ছিল আরও অনেকটা আগে এসে পৌঁছাবার, কিন্তু তোমাদের তো বললামই আমাদের ড্রাইভার দাদা আসতে লেট করেছিল বলেই আমাদের প্ল্যানটা একটু লেটেই শুরু হয়েছে। বাট অসুবিধে নেই, লেটে পৌঁছবো। তবে উনি বলছেন 11টা-12টার মধ্যে আমরা হোটেলে ফিরে যেতে পারবো, বেনারসে ফিরে যেতে পারবো। ভিডিওতে তোমরা এখন যেই এস্টাবলিশমেন্টটা দেখতে পাচ্ছ, এটা হলো মহর্ষি মহেশ যোগী রামায়ণ ইউনিভার্সিটি। এখানে রামায়ণ স্টাডিজের ওপর প্রচুর ডিপ্লোমা কোর্সেস হয়, আর খুব রিসেন্টলি এটার অপারেশনস শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা অযোধ্যার কোনো এক হাইওয়ে দিয়ে যাচ্ছি। এইবারে খানিকটা পথ যাওয়ার পর আমরা সবাই আমাদের গাড়ি থেকে নেমে পড়লাম। আর প্রোগ্রামটা এমন যে আমাদের গাড়িটা ওইখানেই পার্ক করে দেওয়া হলো, আর আমরা একটা লোকাল অটোতে করে সবাই মিলে এবার সাইট সিইংগুলো করে নেব। এখানে এসে আমরা যে অটোটা ভাড়া করেছিলাম সেটা একটু বড় সাইজের অটো, মানে কলকাতায় যেই ধরনের অটো পাওয়া যায় সেরকম অটো নয়, এটাকে 7 সিটার বলা যেতে পারে। এই ধরনের অটো আমাদের পুনেতেও দেখতে পাওয়া যায়। তো এইটাতে আমরা সবাই একসঙ্গে একটা অটোতেই বসেছিলাম, আর আমাদের টোটাল ভাড়া পড়েছিল 1000 টাকা। অটোতে যেতে যেতে অটোর চালক দাদার থেকে আমরা জানতে পারলাম পুরো অযোধ্যা শহরে 3000-এরও বেশি মন্দির আছে, কিন্তু সবকটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। আর যার মধ্যে রাম মন্দির অন্যতম। রাম মন্দির তো আমরা নিশ্চয়ই দেখব, তার সাথে সাথে আরও কয়েকটা মন্দির আমরা আজকে দেখব। যখন থেকে অযোধ্যা শহরে ঢুকেছি একটা কথা শেয়ার না করলেই নয়, রাস্তাঘাট দেখলাম এত সুন্দর, এত ওয়েল মেনটেন, দুদিকের দেওয়ালে এত সুন্দর করে বিভিন্ন ধরনের পেন্টিং করা, রামায়ণের গল্প অবলম্বনে বিশেষত পেন্টিংগুলো করা। এইবারে আমরা যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হলো লতা মঙ্গেশকর চক। আমাদের আজকে সাইট সিইংয়ের প্রথম ডেস্টিনেশন হলো সরজু নদী। সরজু নদী নিয়ে নতুন করে কিছু তো বলার নেই, কম বেশি তোমরা সবাই জানো। এই নদী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি নদী। এই নদীতে স্নান করলে পাপ ক্ষয় হয়, মনে শান্তি আসে। ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় এই সরজু নদীতেই জলসমাধি গ্রহণ করেছিলেন বলে আমাদের বিশ্বাস। সরজু নদীর দর্শন করে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের অটো যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকেই। সরজু নদীর পাশে দুধারে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, অনেক ঠাকুরের মূর্তির দোকান রয়েছে, আর ওড়নারও দোকান আছে, বাট আমরা এখান থেকে সেরকম কিছুই কিনিনি।
এরপরে আমরা আবার অটোতে উঠে পড়েছি, আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তা ধরে হাঁটলেই বোঝা যায় অযোধ্যা শুধু একটা শহর নয়, এটা একটা বিশ্বাসের ঠিকানা। দুপাশে রাম নামের পতাকা আর বাতাসে ভেসে আসে জয় শ্রীরামের ধ্বনি। ফুল, ধূপ আর প্রসাদের গন্ধে ভরে আছে অযোধ্যার রাস্তা। আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো সীতা মাতা কি রসোই। বিশ্বাস করা হয় বনবাসের সময় বা অযোধ্যায় অবস্থানকালে সীতা মাতা এখানেই রান্না করতেন। এখানে আজও প্রাচীন চুলা, বাসনপত্র, পাথরের নিদর্শন দেখতে পাওয়া যায়। এই পাথর দিয়ে রান্নাঘরটা তো সীতা কবে চলে গেছে, রান্নাঘর কবে চলে গেছে, এখানে ওরা বানিয়ে ঠিক আছে। ও বাবা, তখন কি বানানো হচ্ছিল? তখন অযোধ্যায় রাম যখন জন্মেছে এই জায়গাটা মনে করা হচ্ছে ওর রান্নাঘর, ঠিক আছে। তোমাদের অল্প অল্প করে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। অনেকটা এরিয়া নিয়ে এই সীতা মাতা কি রসোই। এর ভেতরে একটা ছোট্ট গার্ডেনও আছে। এই গার্ডেনটার নাম গণেশ বাটিকা। এর ভেতরে একটা হনুমানজির মন্দিরও আছে। আমি কি রিশান এরপরে আমরা চলে এসেছি শ্রী বড়ে হনুমানজি কি মন্দিরে। এই মন্দিরটা রামনগরীর আধ্যাত্মিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরটা হনুমানজির প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের ফল। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে প্রার্থনা করে শান্তি, সুরক্ষা ও মানসিক শক্তির জন্য। এখানে যে হনুমানজির মূর্তিটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু প্রায় 15 ফিট লম্বা। এখানেও একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। অযোধ্যা একটা কথা প্রচলিত আছে, হনুমানজির কৃপা ছাড়া রাম দর্শন পূর্ণতা পায় না। তাই হনুমানজির দর্শন করে আমরা এবারে সরাসরি যাচ্ছি রাম মন্দিরে। একদম মন্দিরের কাছাকাছি কোনো গাড়ি যায় না, হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে এরা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে, যারা সিনিয়র সিটিজেন বা যারা এতটা হাঁটতে পারবে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে। 100 টাকা করে পার হেড এরা নেয়, একদম মন্দিরের সামনে নামিয়ে দেয়। আমরা এখানে 2টো হুইল চেয়ার নিয়েছি, একটা আমার মায়ের জন্যে, এই যে দেখো আমার মা অলরেডি বসে পড়েছে হুইল চেয়ারে, আর একটা অলরেডি তোমাদের দেখালাম আমার মাদার ইন লয়ের জন্যে। আমরা প্রথমে একটা গলি দিয়ে যাচ্ছি। এই গলিটা দিয়ে বেরোলে মেন রোড, সেই মেন রোড দিয়ে বেশ খানিকটা হাঁটার পর রাম মন্দির পড়বে।
দেখো এইবারে আমরা মেন রোডে চলে এসেছি, দুধারে অসংখ্য দোকান, মানে এটা একটা মার্কেট প্লেস বলা যেতে পারে, প্লাস একটা মেন রোড। প্রচুর দোকান আছে, বিভিন্ন ধরনের জিনিসের দোকান আছে, যেটা হয়ে থাকে ট্যুরিস্ট স্পটে সেরকম দোকান। বাট আমরা এখন কিছুই কিনছি না, কিছু দেখছিও না। আমাদের মেন ফোকাস হলো প্রথমে রাম দর্শন করার। আমরা অলরেডি রাম মন্দিরের কাছে পৌঁছে গেছি, যেটা তোমরা ভিডিওতে দেখছো। এটা হলো রাম মন্দিরের এন্ট্রান্সটা। এখানেও আমরা দেখলাম সিনিয়র সিটিজেনদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এখানেও হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তবে যেই হুইল চেয়ারে করে আমরা এসছি সেটা বাইরের হুইল চেয়ার। এখানে আবার হুইল চেয়ার আলাদা করে নিতে হবে, আলাদা পেমেন্ট করে। এই যে এখানে হুইল চেয়ার বলে লেখাটা দেখছো, এখানে আবার আলাদা করে হুইল চেয়ার নিতে হবে। সেই হুইল চেয়ারটা করেই তুমি সরাসরি মন্দিরে প্রবেশ করবে আর রাম ঠাকুরের দর্শন করতে পারবে। রাম মন্দিরের ভেতরে যে হুইল চেয়ারটা আমরা নিয়েছিলাম সেটার মূল্য আমাদের পার হেড পড়েছিল 150 টাকা। সেটার নিয়ম হলো যিনি হুইল চেয়ারে বসবেন তার সাথে বাড়ির একজন মেম্বার থাকবে, আর হুইল চেয়ারে যিনি যাবেন মন্দিরের ভেতরে তার ভিআইপি এন্ট্রি হবে। আর হুইল চেয়ারে যিনি বসছেন তার ভিআইপি এন্ট্রি তো হবেই, তার সাথে সাথে বাড়ির যে একজন মেম্বার যিনি হুইল চেয়ারের সাথে থাকছে তারও ভিআইপি এন্ট্রি হয়ে যাবে। তো আমরা যেহেতু 6 জন মেম্বার ছিলাম, আমরা এখানে 3টে হুইল চেয়ার নিয়ে নিয়েছিলাম। তার ফলে কি হয়েছিল, আমাদের 6 জনেরই ভিআইপি এন্ট্রি হয়ে গেছিলো। বিশ্বনাথ ধামের মতো রাম মন্দিরের ভেতরেও মোবাইল অ্যালাউড নয়। আমাকে মোবাইল জমা দিয়ে ভেতরে যেতে হয়েছিল, তাই কিচ্ছু তোমাদের দেখাতে পারলাম না। তবে এক লাইনে বলতে পারি অদ্ভুত সুন্দর। তোমরা যদি কখনো সুযোগ পাও নিশ্চয়ই একবার রাম মন্দির ভিজিট করো। আমাদের রামলালার দর্শন খুব সুন্দরভাবে হয়েছে, আর যেহেতু ভিআইপি পাস ছিল খুব সময়ও লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 4:30-5টা বাজে এখন। যেই মেন রোডটা দিয়ে আমরা রাম মন্দিরে এসেছি সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। সেখানে প্রচুর দোকানপাট তো আছেই, প্রচুর ভালো ভালো খাবারের দোকানও আছে। তার মধ্যেই একটা দোকানে আমরা ঢুকেছি। অবভিয়াসলি এখানে সমস্ত দোকান ভেজ, তাই একটা ভেজ রেস্টুরেন্টেই আমরা ঢুকেছি। আমাদের সবার ইচ্ছে ছিল সাউথ ইন্ডিয়ান কোনো আইটেম খাওয়ার, ইডলি বা ধোসা এরম জাতীয়, বাট সেগুলো ব্রেকফাস্ট আইটেম বলে লাঞ্চে এগুলো পাওয়া যাচ্ছিল না, তাই আমরা চাউমিন অর্ডার করেছিলাম। আমরা বাইরে থেকে যে হুইল চেয়ারটা নিয়েছিলাম 100 টাকা ভাড়া দিয়ে, সেই হুইল চেয়ার আমাদের জন্য ওয়েট করছিল রাম মন্দিরের বাইরে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই হুইল চেয়ারে বসে আমরা চলে গেলাম সেইখানে যেখানে আমাদের অটো দাঁড়িয়েছিল। এইবারে আমরা
যেই অটোতে করে সমস্ত সাইট সিইং দেখছিলাম সেই অটোতে বসে পড়েছি আর অটো করে যাচ্ছি সেইখানে যেখানে আমাদের 4 হুইলারটা পার্ক করা আছে। এইবারের মতো অযোধ্যা ভ্রমণ আমাদের শেষ। খুব ভালো লাগলো, এত সুন্দর জায়গা, স্পেশালি রামলালার দর্শন আমাদের এত সুন্দরভাবে হয়েছে, মন খুব ভরে গেছে। আরও একবার আসার ইচ্ছে রইল, কারণ মন্দিরের ভেতরে অনেক জায়গায় কাজ চলছে, কাজগুলো শেষ হয়ে গেলে আরও একবার আসার সবসময় ইচ্ছে রইল মনে। অযোধ্যা থেকে ফিরে আসার পথেও আমাদের সেম প্রবলেম ফেস করতে হয়েছিল, প্রচণ্ড মাত্রায় কুয়াশা ছিল। তবে আমাদের ড্রাইভার দাদা উনি খুবই ভালো ছিলেন, উনি খুব এক্সপার্ট চালক ছিলেন। উনি অনেকবার গাড়ি থামিয়ে আস্তে আস্তে খুব ভালো করে আমাদের বেনারস পৌঁছে দিয়েছিলেন। কি অবস্থা দেখছো? রাতের ডিনারটা আমরা বেনারসে পৌঁছে আমাদের হোটেলের খুব কাছাকাছি একটা লোকাল রেস্টুরেন্ট থেকে করে নিয়েছিলাম, সেটা শ্যুট করা পসিবল হয়নি। যাই হোক, অযোধ্যার এই গল্পটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার তোমাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।